আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে মুখোমুখি দুই শক্তিধর দেশ চীন ও জাপান। জাপানের ওয়াকিনওয়া দ্বীপের দক্ষিণ-পূর্ব আকাশসীমায় চীনা যুদ্ধ বিমানের রাডার লক ঘটনার পর পূর্ব চীন সাগর জুড়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চীনা নৌবাহিনীর দুইটি J-15 যুদ্ধবিমান জাপানি F-15 জেটের দিকে দুই দফায় ফায়ার কন্ট্রোল রাডার নির্দেশ করে। এই রাডার লক আসলে ট্রিগারের আগের ধাপ, যেখানে কোনো যুদ্ধবিমান নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নির্দেশনা করে তার গতিবিধি, অবস্থান ও সম্ভাব্য পালানোর পথ নিবিড়ভাবে অনুসরণ করে। সামরিক প্রোটোকলে এই আচরণকে সরাসরি উস্কানির শামিল ধরা হয়। শনিবারের এই ঘটনাটি রোববার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সামরিক টহল চলাচল ও আকাশসীমার নজরদারির গতিপথে দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলছে, এটি তারই সর্বশেষ ও ঝুঁকিপূর্ণ প্রকাশ। যদিও কোনো সংঘর্ষ বা শারীরিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি, তবুও টোকিও এটিকে অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি দাবি করছে ভিন্ন চিত্র। পিএলএ নৌবাহিনীর মুখপাত্র ওয়াং সুয়েমং বলেন, লিয়াওনিং বিমানবাহী রণতরী বহর মিয়াকো প্রণালীর পূর্ব দিকে পূর্ব নির্ধারিত মহড়া পরিচালনা করছিল। তখন জাপানের সামরিক বিমানগুলো অতি নিকটে এসে চীনা প্রশিক্ষণ এলাকার নিরাপত্তা বিঘ্নিত করে। তাদের ভাষায়, জাপানই প্রথমে উত্তেজনা বাড়ানোর ধাপ নেয়। এটিই প্রথম নয়, মাসখানেক আগেই জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি মন্তব্য করেছিলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তার প্রভাব জাপানের অস্তিত্বকে সরাসরি হুমকির মুখে ফেলবে। টোকিওর এই অবস্থান বেইজিং তীব্রভাবে প্রত্যাখ্যান করে। এর পরপরই চীন নাগরিকদের জাপানে ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করে, জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি স্থগিত করে এবং জাপান দক্ষিণ কোরিয়ার সঙ্গে নির্ধারিত ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মিয়াকো প্রণালী দিয়ে চীনা সামরিক নৌবহরের চলাচল বাড়ছে দীর্ঘদিন ধরেই। এই পথ দিয়ে চীনা যুদ্ধবিমান ও নৌবহর প্রায়ই প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে, যা জাপান ও যুক্তরাষ্ট্র বহুবার নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের রাডার লক ঘটনা ভুল বোঝাবুঝি বা আকস্মিক সংঘর্ষের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। উভয় দেশের কোনো পাইলট ভুলভাবে সিগন্যাল ব্যাখ্যা করলে তা প্রকৃত গোলাগুলির দিকেও গড়াতে পারে, যা পুরো অঞ্চলে বৃহত্তর সংঘাতের সূচনা ঘটাতে সক্ষম। রাশিয়া আবারও ইউক্রেনে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। শুক্রবার রাতে হামলায় ব্যবহার করা হয়েছে 653টি ড্রোন এবং 51টি ক্ষেপণাস্ত্র, যা ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে। জ্বালানি সরবরাহ কেন্দ্র, রেল স্টেশন ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত 8 জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভের কাছে ফাস্তিভ শহরের একটি রেল স্টেশন ধ্বংস হয়েছে। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হওয়ায় পারমাণবিক চুল্লিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইআইএ সতর্ক করেছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে স্থাপনায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। ইউক্রেনীয় সেনারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 585টি ড্রোন ও 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি অব্যাহত রয়েছে। ডোনেটস্কের পোক্রোভস্ক এবং মিরনোহরাডাক এলাকায় রুশ বাহিনী ঘিরে ফেলেছে শহরগুলো। নভেম্বর মাসে রাশিয়া প্রায় 505 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে, যা অক্টোবরের তুলনায় প্রায় দ্বিগুণ। বর্তমানে তারা লুহানস্ক অঞ্চলের বড় অংশ ও খেরসন উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ বিস্তৃত করছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের 3 দিনের আলোচনা কোনো গঠনমূলক অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শান্তি আলোচনা কার্যকর হতে রাশিয়ার প্রকৃত মনোভাবের উপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্রে এবার অবৈধ অভিবাসীদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর অধীনে দেশটিতে অবৈধভাবে অবস্থানরত যে কোনো ব্যক্তি ধরা পড়লেই $5,000 অর্থাৎ প্রায় 6 লাখ টাকা জরিমানা দিতে হবে। নতুন এই নীতি ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। ইউএস বর্ডার পেট্রোলের প্রধান মাইকেল ব্যাংকস জানিয়েছেন, এই নিয়ম সকল অবৈধ অভিবাসীর ক্ষেত্রে প্রযোজ্য।
তারা যেভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন, কতদিন অবস্থান করেছেন বা তাদের বিরুদ্ধে কোনো অভিবাসন মামলা চলছে কিনা তার কোনো গুরুত্ব নেই। জরিমানা আরোপের জন্য আদালতের রায়ের অপেক্ষা করতে হবে না, আটক হওয়ার সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে। এই নতুন নীতি যুক্তরাষ্ট্র কোডের ৮ ইউএসসি ১৮১৫ ধারার অধীনে এসেছে। এতে বলা হয়েছে, ইন্সপেকশন ছাড়াই প্রবেশ করলে আটক হওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক ফি পরিশোধ করতে হবে। পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত শাস্তিও প্রযোজ্য হতে পারে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি $১,০০০ একটি চার্জ কার্যকর করেছিল। নতুন $৫,০০০ জরিমানা সে কাঠামোর সর্বশেষ ধাপ। নতুন নিয়ম অনুযায়ী জরিমানা দিতে হবে ১৪ বছর বা তার বেশি বয়সী সব ব্যক্তিকে, যারা অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং যাদের অভিবাসন আইনে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। এই নীতি শুধু সীমান্তেই নয়, পুরো যুক্তরাষ্ট্র জুড়ে প্রযোজ্য। কেউ কোথা দিয়ে প্রবেশ করছেন, কতদিন বসবাস করছেন বা তাদের বিদ্যমান মামলা থাকলেও জরিমানা এড়ানো যাবে না। জরিমানা পরিশোধ না করলে তা যুক্তরাষ্ট্র সরকারের কাছে আনুষ্ঠানিক ঋণ হিসেবে রেকর্ডে থাকবে। ডিএইচএস জানিয়েছে, এই বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ বা অন্য কোনো অভিবাসন সুবিধা গ্রহণে বাধা তৈরি হবে। এদিকে ফ্যাক্ট চেকিং, কন্টেন্ট মডারেশন, কমপ্লায়েন্স বা অনলাইন নিরাপত্তা সম্পর্কিত পেশায় নিয়োজিত ব্যক্তিদের আর ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন দূতাবাসগুলোকে এ বিষয়ে নির্দেশ দিয়েছে। রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নির্দেশনায় বলা হয়েছে, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, তথ্য নিয়ন্ত্রণ বা ফ্যাক্ট চেকিং কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের ভিসা আবেদন যেন বাতিল করা হয়। নির্দেশনা অনুযায়ী এটা শুধু সাংবাদিক বা পর্যটক ভিসায় নয়, সব ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শঙ্কা করা হচ্ছে, এই নতুন বিধিনিষেধ প্রযুক্তি খাতের অনেক কর্মীর উপর, বিশেষ করে ভারত সহ কয়েকটি দেশের আবেদনকারীদের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। স্মারকে কনসুলার কর্মকর্তাদের বলা হয়েছে, যারা সুরক্ষিত মত প্রকাশ সীমিত করতে বা সেন্সরশিপে ভূমিকা রাখেন তাদের এবং এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সহযোগীদের ভিসা বাতিল করতে। বিশেষভাবে H-1B ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এই নীতি কঠোরভাবে প্রয়োগের কথা বলা হয়েছে। এই ভিসাটি সাধারণত দক্ষ প্রযুক্তি কর্মীদের দেওয়া হয়, যার একটি বড় অংশ ভারত, চীন সহ কয়েকটি দেশ থেকে আসে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আবেদনকারীদের পেশাগত ইতিহাস, লিঙ্কডইন কার্যক্রম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য যাচাই করা হবে, যাতে বোঝা যায় তারা তথ্য যাচাই, কন্টেন্ট নিয়ন্ত্রণ, ট্রাস্ট অ্যান্ড সেফটি বা কমপ্লায়েন্স সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন কিনা। এসব খাতের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য ধরা হতে পারে। ধারণা করা হচ্ছে, এই নীতি অনলাইন নিরাপত্তা সংক্রান্ত পেশাজীবীদের লক্ষ্য করেই তৈরি হয়েছে। এতে শিশুদের বিরুদ্ধে অনলাইন অপরাধ ও অন্যান্য ক্ষতিকর অনলাইন কন্টেন্ট মোকাবিলায় কাজ করা লোকেরাও প্রভাবিত হতে পারেন। এমনকি যুক্তরাজ্যের ২০২৩ সালের অনলাইন সেফটি অ্যাক্ট বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ভিসার সমস্যায় পড়তে পারেন। ট্রাম্প প্রশাসন দাবি করছে, নীতিটি মূলত আমেরিকানদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য। ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার পর ট্রাম্পের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষাপটও এতে বিবেচনায় নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, আমরা বিদেশিদের দ্বারা আমেরিকানদের উপর সেন্সরশিপ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে সমর্থন করব না। চলতি বছর যুক্তরাষ্ট্র বিদেশি সাংবাদিকদের ভিসা সীমিত করেছে, সরকারি ওয়েবসাইট থেকে জলবায়ু তথ্য সরিয়েছে এবং কয়েকটি সংবাদ মাধ্যমকেও মামলার মুখে ফেলেছে। গত মে মাসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যারা আমেরিকানদের অধিকার ক্ষুণ্ণ করে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাওয়ার যোগ্য নন। গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির কাছে নৌকাডুবিতে ১৮ জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। শনিবার ঘটে যাওয়া এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে গ্রিসের কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, সাগর তীর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার কিছুক্ষণ পর তুরস্কের একটি কার্গো জাহাজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি লক্ষ্য করে গ্রিক কর্তৃপক্ষকে খবর দেয়। ডুবে যাওয়া নৌকায় ২০ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে মাত্র ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ১৮ জন নিখোঁজ এবং তাদের আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে।
উদ্ধার 2 জনকে নিকটবর্তী ক্রিট দ্বীপে নেওয়া হয়েছে। 2015 থেকে 16 সাল পর্যন্ত লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল হয়ে নথিবিহীন অভিবাসীদের গ্রিস ও ইতালিমুখী প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এমন অভিবাসনের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। লিবিয়ার উপকূল থেকে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীরা সাধারণত ক্রিট, গাবদোস ও ক্রিসি এই 3টি দ্বীপের যে কোনো একটিতে পৌঁছানোর চেষ্টা করেন, কারণ দূরত্ব তুলনামূলক কম। তবে প্রতিকূল আবহাওয়া, নৌকার দুর্বলতা ও যান্ত্রিক ত্রুটির মতো কারণেই প্রায়ই এমন নৌকাডুবির ঘটনা ঘটে এবং বহু মানুষ প্রাণ হারান।